সান্দাকফু ভ্রমণ নিয়ে আমি এর আগের দুটো পর্বে বলেছিলাম যে একটা সম্পূর্ণ ভিডিও গাইড হিসাবে পোস্ট করব এবং তাতে থাকবে আরও বিভিন্ন রকমের খুঁটিনাটি বিষয়। তো আজকেই সেই ভিডিওতেই দেখতে পাবেন সান্দাকফু কিভাবে বেড়াবেন, কিভাবে প্ল্যান করবেন, সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। প্রথমেই দেখে নেওয়া যাক সান্দাকফুর অবস্থান। সান্দাকফু হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা মনে রাখা খুবই সহজ, মানে ৩৬৩৬ মিটার। আর ফুটে যদি হিসাব করা হয় তাহলে ১২,০০০-এর কাছাকাছি। মানচিত্রে একবার দেখে নেওয়া যাক। সঙ্গে মোবাইলে মানস ভ্রমণ তো আছেই, এবং বাস্তবে যারা শক্ত সামর্থ্য তারা তো ছুঁয়ে আসতেই পারেন এই সান্দাকফুকে একবার। সান্দাকফু বেড়াতে গিয়ে কি দেখবেন? এক কথায় যারা প্রকৃতিপ্রেমী কিন্তু ভিড়ভাড় পছন্দ করেন না, তাদের জন্য একদমই স্বর্গরাজ্য। বলা যেতে পারে এই সান্দাকফু ল্যান্ডস্কেপ টোটালি আলাদা, এবং সব থেকে বড় ইউএসপি হলো এখান থেকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ অর্থাৎ মাউন্ট এভারেস্ট সহ অনেকগুলো বড় বড় শৃঙ্গ দেখা যায়। তবে এখানে বিশেষ কিছু কেনাকাটার অপশান নেই। কখন যাবেন? আমার মতে বর্ষাকাল বাদ দিয়ে আপনি যখন খুশি বেরিয়ে আসতে পারেন এই সান্দাকফু। কারণ বর্ষাকালে সৌন্দর্য অনেক বেশি, কিন্তু পাহাড়ি ধসের জন্য আমার মতে সেই সময়টা অ্যাভয়েড করাই ভালো। তবে যারা ট্রেক করে যান বা গাড়িতেই হোক, যে কোনোভাবেই কিন্তু এই সান্দাকফু ঘুরে আসতে পারেন। ট্রেকারদের জন্য তো একেবারে স্বর্গরাজ্য। আর যারা ট্রেক করে যাবেন না তারা অবশ্যই গাড়িতেই যাবেন। তবে এখানে আরেকটা কথা সব থেকে জরুরি, যেটা আমার মতে ভাগ্য সহায় হওয়াটা খুবই জরুরি। কারণ ওয়েদার এখানে খুবই খামখেয়ালিপনা। ওয়েদার একমাত্র গড, সে যদি ক্লিয়ার না হয় তাহলে আপনার পুরো ট্যুরটাই মাটি। কিন্তু পুরোটাই সামনে মেঘ এবং কুয়াশায় ভরা, কিচ্ছু দেখা যায় না। এবার দেখা যাক সব থেকে ভালো সময় কোনটি, অর্থাৎ কখন ওয়েদার ভালো থাকে। অক্টোবর থেকে মার্চের ফার্স্ট উইক পর্যন্ত আশা করা যায় ভালো ওয়েদার থাকে। বর্ষার পরে জেনারেলি ওয়েদার ভালোই থাকে পাহাড়ে। এবং এপ্রিল মাস হচ্ছে রডোডেন্ডনের জন্য বিখ্যাত। এই রুটে অনেক রডোডেন্ডন দেখা যায়। যারা এপ্রিল মাসে যাবেন, একদম ফুলে ভরা উপত্যকা অর্থাৎ বিভিন্ন রঙের রডোডেন্ডন দেখতে পাবেন এই ট্রিপে এলে। নভেম্বর থেকে ডিসেম্বর ফেব্রুয়ারি পর্যন্ত যারা এই রুটে আসবেন অবশ্যই সঙ্গে ভালো ঠান্ডা জামা কাপড় নিয়ে আসবেন। শীতে বেশ ভারী রকম তুষারপাতও হয় কিন্তু এই সান্দাকফুতে। এবার দেখা যাক কিভাবে পৌঁছাবেন এই সান্দাকফু। ট্রেন বা প্লেনে করে পৌঁছে যেতে পারেন এনজেপি, শিলিগুড়ি অথবা বাগডোগরাতে। সকাল সকাল পৌঁছানোটা জরুরি। সকাল সকাল কেন পৌঁছাবেন সেটা আমি ভিডিওর একটু পরে বলছি। এবার সকাল সকাল এনজেপি বা শিলিগুড়ি বা বাগডোগরা থেকে 3 থেকে 4 ঘন্টার গাড়ি জার্নি করে পৌঁছাতে হবে মানেভাঞ্জান। এই মানেভাঞ্জানই হলো ভারত নেপাল সীমান্ত। এইখান থেকেই সান্দাকফুর পারমিট নিয়ে যাত্রা শুরু করতে হবে। এই মানেভঞ্জন হলো সান্দাকফুর গেটওয়ে, যেখানে বেলা 2টোর মধ্যে পৌঁছানোটা জরুরি। কারণ এই ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের গাড়ির পারমিট দেয় বেলা 2টো পর্যন্ত। তারপর গেলে আর পাওয়া যায় না এইখানে যাওয়ার অনুমতি। তাই বেলা 2টোর মধ্যে পৌঁছানোটা জরুরি। আর এই রুটেই একমাত্র চলে ল্যান্ড রোভার, তাই একে বলাই যায় দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভার। মানেভঞ্জন তো শেয়ার গাড়ি এবং প্রাইভেট রিজার্ভ গাড়িতেও পৌঁছে যেতে পারেন। রিজার্ভ গাড়ি হলে 3 থেকে 4,000 টাকার বিনিময়ে এনজেপি, শিলিগুড়ি বা বাগডোগরা থেকে পৌঁছে যাওয়া যায় মানেভঞ্জন। কিন্তু শেয়ারে কি করে যাবেন? শেয়ারে হলে এনজেপি বা শিলিগুড়ি থেকে পৌঁছাতে হবে ঘুম স্টেশনে। ঘুম স্টেশন থেকে আপনাদের রিজার্ভ করেই পৌঁছাতে হবে মানেভঞ্জন, অথবা এনজেপি শিলিগুড়ি থেকে পৌঁছে যেতে পারেন মিরিক। মিরিক থেকে রিজার্ভ করেই যেতে হবে মানেভঞ্জন। সেক্ষেত্রে রিজার্ভের ভাড়া পড়ে শিলিগুড়ি বা এনজেপি থেকে 3 থেকে 4,000 টাকা। সেটা সিজন ওয়াইজ কম বেশি হয়, এবং ছোট বা বড় গাড়ির ক্ষেত্রে এটা কম বেশি হয়ে থাকে। এবার দেখে নেওয়া যাক ট্যুর প্ল্যানটা কিভাবে সাজাবেন। সাধারণত সান্দাকফু ট্যুর 2 রাত্রি 3 দিনের হয়ে থাকে। ফালুট যদি যান, যদি খোলা থাকে, সেক্ষেত্রে 3 রাত্রি 4 দিনের এই ট্যুরটা হয়। উচ্চতা বেশি থাকায় ধীরে ধীরে উপরে ওঠাই ভালো, তবে শরীর ঠিক থাকবে। আমার মতে একদিন বেশি থাকলে সান্দাকফু থেকে নেমে এসে দার্জিলিংয়ে 1 রাত কাটিয়ে বাড়ি ফিরতে পারেন। কারণ
মানেভঞ্জন থেকে দার্জিলিং মাত্র 20 কিলোমিটার দূরে, তাই দার্জিলিংয়ে থাকার স্বাদটা নিয়ে ফেরাই ভালো। আর যারা ফালুট যাবেন সেক্ষেত্রে দার্জিলিংয়ে না থেকে 3 রাত্রি 4 দিনের এই ট্যুরটা করে সোজা ফালুট থেকে মানেভঞ্জন হয়ে এনজিপি চলে আসুন। এবার দেখে নেওয়া যাক কোথায় থাকবেন। মানেভঞ্জন থেকে গাড়ি ছেড়ে টুমলিংয়ে এসে প্রথম রাত্রি থাকুন, অথবা টংলুতেও থাকতে পারেন। আমার মতে টুমলিং হলো বেস্ট, কারণ মানেভঞ্জন থেকে টুমলিং হলো মাত্র 10 থেকে 12 কিলোমিটার পথ। এই জার্নিটাই 2 থেকে 3 ঘন্টা ধীরে ধীরে ওপরে উঠুন, মাঝে পড়বে চিত্রে এবং আরও কিছু রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে টংলু পেরিয়ে এসে পৌঁছান টুমলিংয়ে। টুমলিংয়ে 4-5টা থাকার অপশন আছে, তার মধ্যে আমার মনে হয়েছে শিখর লজ বেস্ট। ডে 2 অর্থাৎ দ্বিতীয় রাত্রি থাকুন সান্দাকাপুর সানরাইজ হোটেল অথবা শেরপা চ্যালেটে। আর ডে 3তে থাকুম ভ্যালি হয়ে ফালুটে চলে আসুন যদি খোলা থাকে, নইলে 2 রাত্রি 3 দিনেই গুড বাই করে চলে আসুন। এবার একটা কথা এখানে না বললেই নয়, হোটেল অর্থাৎ থাকার অপশানটা আগে থেকেই বুক করে আসুন, কারণ এখানে ফুডিং লজিং নিয়েই হোটেলগুলোর ভাড়া ঠিক হয়। সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে এনাদের নাম্বারে কন্ট্যাক্ট করে বা মেসেজ করে বুকিং করে রাখুন, নইলে এখানে এসে পাওয়াটা প্রায় অসম্ভব হয়ে যায়। যদি ভিড়ভাট্টা থাকে তখন কিন্তু এখানে একেবারেই অপশান কম, পাওয়াই যায় না। থাকার খরচ মাথা পিছু ফুডিং লজিং নিয়ে 1700 থেকে 1900 টাকা ধরে চলুন। যেহেতু অপশান কম তাই বুক করে আসাই ভালো। বুকিং নম্বর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। আর মোবাইল নেটওয়ার্ক এখানে একেবারেই চলে না, আপনি মেসেজ ফোন কল কিছুই করতে পারবেন না। শুধুমাত্র হোটেলের ওয়াইফাই ইউজ করে ব্যবহার করতে পারেন আপনার মোবাইল, তাছাড়া কোনোভাবেই আপনি অন্য জগতের সাথে এই মোবাইল দিয়ে কানেক্ট করতে পারবেন না। আর একটা কথা এখানে না বললেই নয়, এখানে কিন্তু এক একটা ল্যান্ড রোভার বা বোলেরোতে 6 জন করে নেয়, তবে সব থেকে ভালো হয় 5 থেকে 6 জনের টিম বানিয়ে গেলে। এবার চলুন কি কি সতর্কতা অবলম্বন করবেন সেটা দেখে নেওয়া যাক। আমি ঘুরে এসে আমার মনে হয়েছে এই সমস্ত জিনিসগুলো একটু সতর্ক থাকলে ভালো হয়। উচ্চতা যেহেতু এখানে বেশি, তাই এই পাহাড়ি ওয়েদারে শীতের জিনিসপত্র অর্থাৎ জ্যাকেট টুপি গ্লাভস মোজা মাফলার সঙ্গে অবশ্যই বেশি রাখবেন, কারণ ওপরে গিয়ে যে কোনো সময় ওয়েদার চেঞ্জ হতে পারে এবং ওপরে হাওয়ার দাপটও বেশ ভালো, কনকনে ঠান্ডা রাতের দিকে অনেকটাই বেশি। এখানে এই 2 দিন সান থেকে বিরত থাকাই ভালো, কারণ এখানে বলাই আছে যে স্নান করলে উচ্চতাজনিত এবং ঠান্ডাজনিত কারণে শরীরে বিভিন্ন সমস্যা হতে পারে, তাই এখানে বিশেষ মেডিকেল ফ্যাসিলিটি পাওয়া যায় না। তাই আমার মনে হয় স্নান না করে 2 দিন থাকাটাই ভালো। সঙ্গে ছাতা রেনকোট এগুলো কিন্তু নিতে ভুলবেন না। আর প্রয়োজনীয় ওষুধপত্র অর্থাৎ গাড়িতে যেতে যাদের বমি হয়, এছাড়াও উচ্চতাজনিত বিশেষ কিছু ওষুধপত্র, কর্পূর সঙ্গে ডার্ক চকলেট, ছোট অক্সিজেন ক্যান অবশ্যই সঙ্গে রাখবেন, কারণ এখানে কোনো কিছু জিনিস মানেভঞ্জনের পর থেকে আর কেনাকাটার জন্য পাবেন না। পুরো রাস্তা ফাঁকা শুনশান। আর অবশ্যই আধার কার্ডের অরিজিনাল এবং একটা জেরক্স কপি সঙ্গে রাখবেন, সঙ্গে ভালো জুতো মোজা এটা তো থাকবেই, কারণ এটা একটা বিশেষ পাহাড়ি ট্রেকিং রুট। রাস্তার কন্ডিশন কেমন? মানেভঞ্জন থেকে টুমলিং পর্যন্ত রাস্তা বেশ ভালো, টুমলিং থেকে গৈরিবাস পর্যন্ত মোটামুটি, কিন্তু কালীপগড়ি থেকে আর রাস্তা নেই বললেই চলে। সুদূরে পাথুরে পথ, মানে পুরোটাই অফরোড, প্রচণ্ড ঝাঁকুনি হয় লাস্ট 6 থেকে 7 কিলোমিটার। কোন বয়সের মানুষ সান্দাকাফু বেড়াতে যেতে পারেন? আমার মনে হয় যে কোনো বয়সের মানুষই যেতে পারেন, তবে খুব ছোট বাচ্চা নিয়ে এবং যাদের হার্টের প্রবলেম আছে সেই সমস্ত মানুষ এই জার্নি থেকে দূরে থাকুন। এবার আসা যাক ফাইনালি খরচ কত। ট্রেন ভাড়া বাদ দিলে এনজিপি থেকে মানেভঞ্জন যাওয়া আসার জন্য 3 থেকে 4 হাজার টাকা ধরে যদি চলেন, অর্থাৎ 3-6 হাজার টাকা গাড়ি ভাড়া।
2 রাত 3 দিনের জন্য মানেভঞ্জন থেকে সান্দাকফু গাড়ি ভাড়া পড়ে 8,500 টাকার মতো। এখানে কিন্তু ক্যাশ ক্যারি করবেন, কারণ এখানে ইউপিআই কিন্তু চলবে না। ওপরে পাহাড়ি ওয়েদারে ওপরে যেহেতু নেটওয়ার্ক থাকে না, তাই আপনি ইউপিআইয়ের ভরসায় যাবেন না। এবং ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনও ইউপিআই পেমেন্ট করলে তারা কিন্তু 100 টাকা করে পার পেমেন্টে বেশি নেয়। সেক্ষেত্রে আমার মনে হয় ক্যাশ সঙ্গে নিয়ে যাওয়াই ভালো। তবে মানেভঞ্জনে কিন্তু এটিএম রয়েছে। এবার টুমলিং এবং সান্দাকফুতে হোটেল খরচ কত? এখানে মোটামুটি 1800 টাকা দিনপ্রতি খাওয়া দাওয়া থাকা মিলে ধরে হিসাব করে চলুন। আর সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের জন্য 20 টাকা করে পার হেড লাগে। বাস, এরপরে আর সেরকম কিছু খরচ নেই। এটা 5 থেকে 6 জনে ভাগ করলে মাত্র 5 থেকে 6,000 টাকায় জনপ্রতি ঘুরে আসতে পারেন। তবে সেক্ষেত্রে যারা জল কিনে খেতে চান তারা অবশ্যই মানেভঞ্জন থেকে জল সঙ্গে নিয়ে নেবেন। ওপরে কিন্তু জলের দাম অনেক বেশি। সান্দাকফু ট্যুরে আপনার বিশেষ অনুভূতি কী হবে? টুমলিং, সান্দাকফু এবং আলের সানরাইজ, সানসেট এবং সমগ্র রাস্তার যে সৌন্দর্য, তা আপনি অবাক হবেনই হবেন, যা বহুদিন আপনার স্মৃতিপটে থাকবে। আর সাহিত্য বুদ্ধের যে ছবি বা যেটা দেখবেন চোখের সামনে, সেই কাঞ্চনজঙ্ঘা এবং মাউন্ট এভারেস্ট, লোৎসে, মাকালু দেখলে আপনার 16 কলা পূর্ণ হবেই হবে এই সান্দাকফু ট্যুরে। শীতের সময় যারা সান্দাকফু যাবেন তারা পুরো উপত্যকাটা শীতের সাদা চাদরে মুড়িয়ে থাকা সেই যে দৃশ্য দেখবেন, সেটা পুরোপুরি স্বর্গই মনে হবে। বাস, এই ছিল আমার 12 থেকে 14 মিনিটের টোটাল সান্দাকফু ট্যুরের খুঁটিনাটি এবং A to Z তথ্য। এর পরেও যদি আপনাদের কিছু কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি সাধ্যমতো চেষ্টা করব উত্তর দেওয়ার। ধন্যবাদ। ভিডিও দেখতে থাকুন এবং ঘুরতে থাকুন।